সৌকর্য কথা দিয়েছেন শিশুদের নিয়ে, শিশুদের জন্য ছবি বানাবেন। পক্ষীরাজের টিমের পর এবার আসছে ওসিডি। তো ওসিডি নিয়ে তো আমরা অপেক্ষায় রয়েছি। এবার ওসিডি কেন সৌকর্য সেটা একটু জানবো। ইটিভি ভারতে স্বাগত তোমাকে। নমস্কার, নমস্কার, নমস্কার। ওসিডি আসলে ছোটদের ছবি, কিন্তু ছোটদের বড় হয়ে ওঠার গল্প। আচ্ছা। আমি এতদিন ধরে রূপকথা, আকাশ, খেলা, স্বপ্ন এগুলো নিয়ে ছবি বানিয়েছি বাচ্চাদের। তো আজ 12 বছর ধরে এটা করতে করতে আমার মনে হলো যে বাচ্চাদের যে রিয়ালিস্টিক সমস্যা, যেটা যেই সমস্যা মনে একটা এমন প্রভাব ফেলে, সেইটা আমরা স্বপ্ন যেমন বয়ে বেড়াই সারা জীবন, এইটার ক্ষতটাও বয়ে বেড়াই। এবং এইটা একটা বাচ্চাকে শেপ করতে খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এটাকে এড়িয়ে যাওয়া অন্যায়, ক্রাইম, এবং এটাকে সবাই এড়িয়েই যায়। আমরা যেভাবে হেনস্থার কথা ধরুন মিটু এবং ইত্যাদিতে প্রতিবাদ করি, বাচ্চাদের ক্ষেত্রে আমরা পুরো ওটাকে চুপ 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 করে রেখেছি। অনেক আগে মীরা নায়ার মনসুন ওয়েডিং বানিয়েছিলেন, কিন্তু তারপর থেকেও এটা নিয়ে কোনো কথা হয় না, বাংলা ছবিতে কোনো ছবিই হয়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, এবং বাচ্চাদের আর বড়দের দেখার জন্য খুব প্রয়োজনীয় একটা ছবি। তো সৌকর্য এটা নিয়ে জার্নি কবে থেকে শুরু হয় ওসিডি নিয়ে? ওই যে বললাম যে ওই ইচ্ছাটা তো ছিল যে বাচ্চাদের এই সমস্যাটাকে অ্যাড্রেস করব, আর ওসিডির সঙ্গে এটাকে লিঙ্ক করানো, পিডোফিলিয়ার সঙ্গে এটাকে লিঙ্ক করানো। আমার প্রথম গল্পটা মাথায় আসে লকডাউনের সময়, যখন আমাদের পরিচ্ছন্নতার বাতিক বা পরিষ্কার নিয়ে আমরা খুব সচেতন হই, এবং একটা পর্যায়ে গিয়ে সেটা সাংঘাতিক পর্যায়ে চলে যায়। তখন আমার মাথায় মনে হয় যে এরকম যদি কোনো চরিত্র হয়, যার যে মনে করে হয়তো ক্লিনলিনেস ইজ গডলিনেস, ক্লিনলিনেস ইজ শেষ কথা, কিন্তু সে এমন জায়গায় তার ঝোঁকটা চলে যায় পরিচ্ছন্নতার, সেটা কেবল বাহ্যিক পরিচ্ছন্নতায় আবদ্ধ থাকে না, সেটা আন্তরিক পরিচ্ছন্নতায় একটা জায়গায় পৌঁছায়। এবং আমি আমার বাড়ির টেবিল, বাড়ির চেয়ার, বাড়ির সিঁড়ি, দালান, ঘর, রাস্তা, বেড়া পরিষ্কার করার পরেও আমার মনে হচ্ছে আমার পাঁচিলের ওপার দিয়ে রাস্তা দিয়ে যে লোকটা হেঁটে গেল, সেই লোকটা তো নোংরা লোক। তাহলে আমার রাস্তাটা নোংরা হয়ে গেল, আমি পরিষ্কার করবো কি করে? বারবার পরিষ্কার করবো? তারপরের রাস্তা, আমার পাড়া, আমার রাজ্য, আমার দেশ, এত এত কিছু। তখন মনে হলো এরকম যদি সেই ক্যারেক্টারটা যদি ভাবে যে এই নোংরা মানুষগুলোকে যতক্ষণ না আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারছি সমাজ থেকে, তাহলে পরিষ্কার হবে না। সেখান থেকে একটা থ্রিলারের অঙ্গ নেয়। তো ওই নোংরামিটার সঙ্গে পিডোফিলিয়াকে জুড়ে ও সিটি থ্রিলার আর পিডোফিলিয়া নিয়ে একটা ছবি বানানোর চেষ্টা হয়েছে, যেটা খুব এঙ্গেজিং কিন্তু অনেক কথা বলে। তো এটা নিয়ে রিসার্চ তোমার কিভাবে, কিরকম ছিল? এটা প্রথম আমি আইডেন্টিফাই করতে গেছিলাম যে কেন কেন চুপ চুপ। একটা নারীদের সমস্যা নিয়ে আমরা এত জোরালো হেনস্থা নিয়ে গোটা সমাজে কথা হয়, সেই নারী যখন মা হন, তার যখন সন্তান হয়, তার সন্তান যদি এটা ফেস করে, সে তখন আর ওটা নিয়ে কথা বলে না। এটা আমার অনেকগুলো দেখতে দেখতে দেখলাম যে অ্যাকচুয়ালি এই ধরনের আক্রমণ শিশুদের প্রতি হয় চেনা পরিসর থেকে। রাস্তা অচেনা পরিসরে যেহেতু শিশুরা অনেক প্রোটেক্টেড থাকে, হয়ে ওঠে না, চেনা পরিসরে হয়। এবার সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে চেনা পরিসরের লোকজনরা যেহেতু এগুলো করেন, সেক্ষেত্রে আমার নিজের সামাজিক যে কি বলবো মানে সমীকরণগুলো, যেগুলো সোশ্যাল সিনট্যাক্স বলে, সেটা আনসেটল হয়ে যেতে পারে বলে আমরা অনেক সময় চুপ চুপ করে যাই, আর মনে করি যে বাচ্চা তো ঠিক ভুলে যাবে। আসলে ভুলে কেউ যায় না, কারণ যিনি মা বা যিনি বাবা, তিনিও তারও হয়তো মনে আছে ছোটবেলায় যদি তিনি এরকম ফেস করে থাকেন, তো কেউ ভুলে যায় না। এই চুপ 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 করে থাকা। আর একটা হয় যে আমি যদি বলি, প্রতিবাদ করি, বাচ্চারা তো বানিয়ে বলেই, বাচ্চারা তো বাড়িয়ে বলেই, কি মানে আছে যে ও সত্যি কথা বলছে। হ্যাঁ, তো সেই হিসাবে এর জন্য কি হয়, কিন্তু আমার মনে হয় যে এটা বেশি আমাদের কথা বলা দরকার, এবং জন্যই ছবিটা বানানো যে বাচ্চাদের যে জন্য সরকার থেকে আজকে গুড টাচ ব্যাড টাচ কেন শেখানো হচ্ছে স্কুলে, তার কারণ বলা যাবে। বাচ্চাদের প্রাথমিকভাবে বলতে হবে যে প্রতিবাদ দাঁড়িয়ে, ওখানে যে মুহূর্তে ঘটছে, ভয় পেয়ে গেলে হবে না, দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, ওখান থেকে শুরু করো। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে ছবিতে একটা দিক আছে বটে। এবার কাস্টিং, সেটা নিয়ে তো একদম মানে একটা দারুণ ভাবনা চিন্তা ছিল। জয়া রয়েছে, তো জয়াই কেন? আমি তো ভূতপরি করেছিলাম জয়ার সঙ্গে। তো ওখানে জয়া দুটো দুটো ধরনের চরিত্র করেছিল, একটা বেঁচে থাকার, একটা মৃত্যুর পরের পার্ট। তো দুটো একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট চরিত্র ছিল। তো আমার মনে হয়েছিল জয়ার যে
মানে ক্ষমতা, অভিনয়ের ক্ষমতা যেভাবে যতটা চলনটা যত সহজ হয় একটা চরিত্রের বিভিন্ন মনস্তত্ত্বে চলে বেড়ানোর, তো এই চরিত্রটা 4টে মেন ভার্টিকাল ছিল যেটাতে ঘুরতে হতো বারবার বারবার। তো সেটা আমার মনে হয়েছিল জয়া খুব ভালো পারবে। কৌশিক সেনের চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র, অনেকটা বড় চরিত্র, এবং আমি আগে রেনবো জেলিতেও কৌশিকদার সঙ্গে কাজ করেছি, এই ছবিতেও তাই। এটা খুব আমি চেষ্টা করেছি যাতে একটা অন্যরকম কোনো চরিত্র হয়, এবং কৌশিকদা তো খুব স্মুথলি করে। কনিনিকার দির চরিত্রটাও একটা খুব খুব, ওটারও দুটো টাইম লাইন আছে। অনুস্বাদীর চরিত্রটাও খুব ইম্পর্ট্যান্ট এবং সেটা খুব প্রয়োজনীয়, কারণ ও হচ্ছে মেন্টর, জয়ার ক্যারেক্টারটার মেন্টর। আর বাচ্চা আম, আরশিয়া ভূতু করেছিল, ওর বড় পর্দায় আহ, আত্মপ্রকাশ হচ্ছে। তো ও খুব ফ্যান্টাস্টিক অ্যাক্টর। ওকে নেওয়ার কারণটা হচ্ছে ভূতুর মানে আরশিয়ার মুখের আদল আর জয়ার মুখের আদল যে মেলে, এটা আমাকে প্রথম পূজা দেখিয়েছিল। ও আমার কাস্টিং করে ছবির, এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর। ও আমাকে প্রথম, কারণ আমার বাচ্চা বেলাটা জয়া এত নন ফেস, বাচ্চা বেলাটা কে করবে খুব। তো আরশিয়ার বোন স্ট্রাকচার, জয়ার বোন স্ট্রাকচার খুব সিমিলার। আচ্ছা। তো সেই জায়গা থেকে খুব ভালো লাগছে, সেই জন্য আশাকে কাজ করা হয়েছে। আর আমরা তো তোমার ছবিতে অনির্বাণকেও পেয়েছিলাম, যেটা হই হই করে চলছে, এখনো দর্শক দেখছে, কিন্তু অনির্বাণের ওপরে একটা কোপ রয়েছে, সে কিন্তু কাজ করতে পারছে না, অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। তো এটা নিয়ে তুমি কি বলবে? এই যে একটা ওয়ার্ক কালচার শুরু হয়েছে নানান কিছু ইন্ডাস্ট্রিতে, একই সঙ্গে কিন্তু প্রাইম টাইম পাওয়া, তারপরে তোমার সিনেমার ক্যালেন্ডার তৈরি হচ্ছে, টোটাল বিষয়টা নিয়ে একজন পরিচালক হিসেবে তোমার কি বক্তব্য? আগে অনির্বাণ বলবো, শুনবো। অনির্বাণের সঙ্গে আমি কাজ করেছি। অনির্বাণকে আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স আমরা আছি। অনির্বাণের কাজ না করাটা আমার মনে হয় যে ক্ষতি, আমাদের ক্ষতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উম, তো না পাওয়াটা আমার 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 মনে হয় যেটা আমার ফিল্ম মেকার হিসেবে খুব ক্ষতি। তো এটা আমি চাইবো যত তাড়াতাড়ি সেটেল করুক, যত তাড়াতাড়ি যেভাবে হোক বিষয়টা সলভ হোক, কারণ অনির্বাণের কাজ করা খুব প্রয়োজন। অনির্বাণের মতন অভিনেতা যেহেতু খুব কম ইন্ডাস্ট্রিতে, আমি কাজ করে বলছি, মানে মুখের কথা বলছি না, আমার প্রচন্ড প্রিয় অভিনেতা। সেই জন্য আমি বলবো যে এটা খুব সেটেল হওয়া খুব, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রয়োজন। আমি জানি না কিভাবে যারাই দেখছেন বিষয়টা, আমি অনেকটাই এই সমস্ত থেকেই, বলয়ের থেকে অনেকটাই বাইরে, আমাকে আমার কতটা বলার সাজে আমি তাও জানি না, কিন্তু একজন শিল্পী হিসেবে আমার কাছে আমার আর্জি রইল এটা যেন তাড়াতাড়ি সলভ যেন হয়। অনির্বাণকে নিয়ে আমাদের অনেক কাজ করা বাকি আছে। আর ক্যালেন্ডার ইত্যাদি ধ্যান এগুলো দেখুন, আহ, এখন হচ্ছে বটে, কিন্তু অলিখিতভাবে আগেও ছিল, কিন্তু এটা বলা প্রয়োজন। আজকে হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করছি, কিন্তু অলিখিতভাবে আগেও ছিল, ওভাবে আনুষ্ঠানিক অ্যানাউন্স হতো না। কিন্তু যে কোনো ছবি ভারতবর্ষের ক্ষেত্রে বাংলাতেও হয়েছে, আমি তো বহু বহু বছর হয়ে গেল, 12 বছর ধরে ছবি রিলিজ করছি, আমি দেখেছি রিলিজ করার সময় সব সময় অনেক আগে থেকে বড় বড় ছবি ডেট নেওয়া থাকে, তখন হল পাওয়া যায় না। আগে কি হতো, তারপরেও গায়ের জোরে রিলিজ করতো কিন্তু শো টাইমিং পেতো না, এবং তারপরে কান্নাকাটি হতো কিংবা অভিযোগ হতো। কিন্তু সত্যি তো বড় ছবি যদি 4টে থাকে কি করে শো টাইমিং দেবে, এটা কিন্তু বহুদিন ছিল। এখন হয়তো এটা স্ট্রাকচারালি হচ্ছে, কিন্তু এটা নতুন হচ্ছে না। এটা কিন্তু বড় ছবির জন্য ছোট ছবির জায়গা না পাওয়া, এটা বহু পুরনো। তো বড় ছবি আর ছোট ছবিকে তুমি পার্থক্য করো কিভাবে? শুধুই বাজেট নিয়ে? না, ছবির গ্র্যান্ডার, ছবির আচ্ছা। গ্র্যান্ডার, ছবির একটা ওজন থাকে, মানে স্টার স্টার্ডেড, মানে আজকে যে অভিনেতার অনেকটা জনপ্রিয়তা, সে যে ছবি করছে, সেটা নতুন পরিচালক হোক কিংবা বড় পরিচালক হোক, তার তো খুব স্বাভাবিকভাবে অডিয়েন্সের অনেক বেশি অডিয়েন্স, কিছু করার নেই, তো অস্বীকার করে লাভ নেই। ছবি, ফিল্ম ইজ এ ডিরেক্টরস মিডিয়াম, কিন্তু ছবি যখন বিক্রি হয় তখন পোস্টারে তো আহ, অভিনেতার মুখ থাকে। আমরা কেন বড় করে মুখ দিই? কারণ তার জনপ্রিয়তাটা আমি আমার ছবির প্রচারের ক্ষেত্রে ব্যবহার করছি। একদম। তো সেক্ষেত্রে জনপ্রিয় অভিনেতা থাকলে তার অনেক বেশি দর্শক থাকবে, সেটা অনেক বড় রিলিজ হবে, এটা অঙ্ক, কারণ এটা ব্যবসা, তো হবেই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার যদি একটা ছবি আমি বানাই যেখানে হয়তো নতুন অ্যাক্টর সবাই, আহ, অতটা কেউ পরিচিত নয়, তো সেক্ষেত্রে সেই ছবির অডিয়েন্স কম হবে ইনিশিয়ালি। এবার হয়তো অনেক সময় কাল্ট ছবি হয়ে যায় সেটা, কিন্তু সে ছবিও আমরা যদি ইতিহাস ঘাঁটি, যে কটা ছবি হয়তো দেখা গেল নতুন অভিনেতাকে নিয়ে দারুণ ছবি হয়েছে, সেটা তো প্রথমে যায় না, ওয়ার্ড অফ মাউথে আস্তে আস্তে গ্রো। এইটা তো বড় ছবি ছোট ছবির সংজ্ঞা আছে, তো কোনো সন্দেহ নেই। মানে বাজরাঙ্গি ভাইজান আর মাসান দুটো তো এক মানে অডিয়েন্সের ছবি নয়। তো আহ, তো তো এটা তফাৎ আছে, কিন্তু মানে এটার জন্য ওই যে হল না পাওয়ার যে এটা বললে, এটা কিন্তু অনেক দিনের ছিল।
আমার শেষ প্রশ্ন, তো সৌকর্যর আগামী কি প্ল্যান? ছোটদের জন্য কি আনবে বলো তো? মানে কিছু কি মাথার মধ্যে চলছে? হ্যাঁ, চলছে, দুটো জিনিস নিয়ে আমাদের কাজকর্ম চলছে, তার মধ্যে একটা এগিয়েছে, সেটা তো এখন না হওয়া অব্দি বলতে পারবো না। তো আমি চেষ্টা করবো এরকম ছবি করার, ভালো ছবি করার, যাতে আমার প্রতি হতাশ না হয় দর্শক, সেটা চেষ্টা করবো। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।